তখন আমার টাকা ছিল না, বয়সেও ছোট ছিলাম, আমার কোনো পুরুষ গার্জিয়ান ছিল না এবং আমার পরিবারে কখনো কেউ ব্যবসা করেনি। জার্নিটা সম্পর্কে জানতে চাই, আপনি কিভাবে শুরু করলেন, কি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন, এটা যদি একটু বলতেন। একদম যা করেছি নিজে থেকে করেছি, অনেক হোঁচট খেয়েছি। মেল ডমিনেটেড একটা ইন্ডাস্ট্রিতে আপনি যখন পা রাখলেন, আপনার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কি ছিল? মানে অনেকেই বলেছে, আমাকে মুখের উপরই বলেছে যে একটা মেয়ে মানুষ আমাকে ডোমিনেট করবে, বলবে যে এই ব্যাগটা এভাবে না, প্যাটার্ন এভাবে না। একটা মেয়ের কথা শুনবো নাকি? আমি মায়া মানুষের কথা শুনে ব্যাগ বানাবো? ইতালির লেদার প্রোডাক্ট অনেক ফেমাস, এটা জানি, কিন্তু আপনি ইতালিতে এক্সপোর্ট করছেন, তো আপনার প্রোডাক্ট সম্পর্কে এবং আপনার এই কাজ সম্পর্কে যদি একটু বলতেন। একদম অন্যরা যা প্রোডাক্ট বানাচ্ছে সেটাই যদি আপনি বানান, তাহলে আপনি কখনোই সেই প্রতিযোগিতায় টিকতে পারবেন না। ইতালিতে আমার যে ব্র্যান্ডটা ট্যানের প্রোডাক্ট, ট্যানের নামেই গিয়েছে ইতালির রোমে। আমি লোকাল মার্কেটটা অনেক বড় করেছি। আমি এখন 7টা ব্র্যান্ডের সাথে কাজ করি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শি লিডস। আমি আপনার হোস্ট ইশরাত করিম ইভ। আমরা এখানে সফল নারীদের সফলতার গল্প তুলে ধরি। আজকে আমাদের গেস্ট মিস তানিয়া ওয়াহাব। তানিয়া ওয়াহাব 20 বছর ধরে লেদার ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এবং উনি মাত্র 10,000 টাকা দিয়ে ওনার ব্যবসাটি শুরু করেছিলেন। তো তানিয়া আপা, ওয়েলকাম আপনাকে শি লিডসে। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপা, আপনার জার্নিটা সম্পর্কে জানতে চাই, আপনি কিভাবে শুরু করলেন এবং কিভাবে আপনার এই 20 বছরে কি কি অবস্টাকল আপনি ফেস করেছেন, কি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন, এটা যদি একটু বলতেন। এটা আসলে বলতে গেলে 2 জীবন পার হয়ে যাবে। আসলে অনেক অনেক গল্প। আমার প্রধানত 2টা কোম্পানি, একটা নাম হচ্ছে কারিগর, এটা আমার মাদার কোম্পানি, আর আমার একটা নিজস্ব ব্র্যান্ড আছে, সেটার নাম হচ্ছে ট্যান। তো আমি যখন বিজনেস করার কথা চিন্তা করি, উদ্যোক্তা হওয়ার কথা চিন্তা করি, তখন আমি ইউনিভার্সিটি 3rd ইয়ারে পড়ি। তো আমার মনে হলো যে আমাদের দেশে লেদার শিল্পটা এত বেশি অবহেলিত। দেখা যায় যারা কাজ করে তারা শুধু এক্সপোর্টের জন্যই কাজ করছে। লোকাল মার্কেটেও এটার একটা ভালো চাহিদা থাকার কথা, যেটা হয়তো বা অন্যান্য দেশ থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি। তো আমি যখন লেদার টেকনোলজিতে পড়াশোনা করি, আমাদের মতো আমার ব্যাচের অন্যান্যদের সবারই ইচ্ছা ছিল যে আমরা চাকরি করব, কারণ আমাদের জন্য চাকরির মার্কেটটা তখন খুবই ভালো ছিল, এখনো আছে। কিন্তু আমার কাছে মনে হলো যে আমি তো আসলে উদ্যোক্তা হতে চাই, আমি তাহলে যেই সাবজেক্টে পড়াশোনা করেছি সেটাই ট্রাই করি। আমাকে অনেকে বুদ্ধি দিয়েছে যে আমি কাপড় নিয়ে করতে পারি, অথবা অন্য অন্য অনেক সেক্টর আছে যেখানে মেয়েরা অনেক বেশি কাজ করছে, আমার সামনে অনেক উদাহরণ আছে। কিন্তু আমার একটা সময় মনে হলো কি যে আমি যেহেতু এই সেক্টরে পড়াশোনা করছি, আমি ট্রাই করে দেখি না, যদি সফল হই তাহলে হবে না। বাট আমি আসলে ট্রাই করতে চেয়েছি নিজের মতো করে, এবং আমার কাছে মনে হচ্ছে আমি কারো দেখানোর পথ না, আমি পথ তৈরি করব। আমি যখন কাজ করি তখন আসলে ফার্স্ট প্রজন্ম কোনো মেয়ে এই সেক্টরে আসে নাই, লেদার সেক্টরে। তো সেজন্য প্রত্যেকটা যখনই এই কাজটাই করতে গিয়েছে আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। পাশাপাশি আবার এটাও মনে হয়েছে যে যা করছি এটা একদমই আমার নিজের স্বপ্ন, তো এটা আসলে আমারই পূরণ করতে হবে, আমি কারো দেখানো পথেও চলবো না। এবং অবস্টাকল যেগুলো ছিল, যেমন আমি হাজারিবাগে যখন পড়াশোনা করতে যাই, আমি ওই এলাকার মেয়ে ছিলাম না। তো ওখানে আমি একটা প্রতিষ্ঠান যখন করতে যাই বা আমি একটা জায়গা ভাড়া নিতে চাই, আমাকে কিন্তু কেউ ভাড়া দিতে চায়নি। পাশাপাশি ওই এলাকায় আসলে কোনো মেয়ে ব্যবসা করে না। তো তাদের কাছে যে একটা মেয়ে একটা ফ্যাক্টরি দিবে, আমি রাস্তার পাশে একটা জায়গা নিয়েছিলাম ভাড়ার জন্য, সেটাও আমাকে দিতে চাচ্ছিল না। হ্যাঁ, সেখানেও আমার অনেক বেশি অনুরোধ করে, আমার অনেক বেশি মানে আমার গার্জিয়ানকে দেখতে চেয়েছে। হ্যাঁ, সব কিছু মিলিয়ে হয়তো বা প্রত্যেকটা জায়গাতেই আমার অবস্টাকল ছিল। এবং আমাকে যদি বলা হয় যে আমার এই উদ্যোক্তা জীবনে কোন জায়গায় আমি কোনো অবস্টাকল ফিল করি না, আমি বলতে পারবো না, কারণ তখন আমার টাকা ছিল না। তখন সামাজিক যে আমি তখন বয়সেও ছোট ছিলাম, আমার কোনো পুরুষ গার্জিয়ান ছিল না, কারণ আমার বাবা 2002-এ মারা গেছেন। আমার বড় কোনো ভাই ছিল না। তো সব মিলিয়ে দেখা গেছে শুধু আসলে একক একটা মেয়ে, একটা মানে, এবং আমার পরিবারে কখনো কেউ ব্যবসা করেনি। হ্যাঁ, তো একদম যা করেছি নিজে থেকে করেছি, অনেক হোঁচট খেয়েছি। কিন্তু এখন আমার মনে হয় কি যে হোঁচটগুলো না খেলে আমি হয়তোবা অনেক কিছু শিখতাম না। আমি হয়তোবা একটা হোঁচট খেয়েছি, আমার কাছে মনে হচ্ছে আমি পারবো না, তারপরেও আমি উঠে দাঁড়িয়েছি। তো ওই প্রত্যেকটা জায়গাতে আমি যখন হোঁচট খেয়েছি, ওই হোঁচটে আমার যেই শিক্ষাটা হয়েছে সেটা আসলে আমি কোনো কোনো বইয়ের বা কোনো কিছু পাঠ্যপুস্তকে আমি সেইভাবে আমি হয়তোবা উঠতে পারতাম না, যেটা আমি নিজের লাইফ থেকে শিখেছি।
আসলে আপা আপনার গল্প শুনে আমি খুবই শিহরিত হচ্ছি। অত সহজ না উদ্যোক্তা হওয়া, স্পেশালি বাংলাদেশের কনটেক্সটে একজন নারী হিসাবে। এবং আমরা কথা বলছি আজ থেকে 20-25 বছর আগের সময়ের কথা। তখন তো আরও বেশি চ্যালেঞ্জিং ছিল সব কিছু। তো আপনি কোনো গল্প শেয়ার করতে চাবেন, যেমন এত মেল ডমিনেটেড একটা ইন্ডাস্ট্রিতে আপনি যখন পা রাখলেন, আপনার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কী ছিল, বা কোন সিচুয়েশনটা যেটা আপনার কাছে মনে হচ্ছে যেটা আমি ওভারকাম করতেই পারবো না, কিন্তু আপনি ওভারকাম করেছেন? হ্যাঁ, আমার কাছে মনে হয় কি আসলে শুধু যদি বলি যে একদম ফার্স্ট প্রজন্ম যে উদ্যোক্তা, সেটা আসলে ছেলেদের ক্ষেত্রে অনেক কষ্ট। শুধু আমি মেয়ে বলে আমি সেটাকে আলাদাভাবে বলবো না। এটা মেয়ে ছেলে দুইজনের জন্যই কষ্ট আসলে স্টার্টিংটা যে কোনো জায়গা থেকেই। ছেলেদের ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়, অনেক অনেক ক্ষেত্রে ছেলেদেরকে ফ্যামিলি থেকে একটা আলাদা করে হেল্প করে, যেটা মেয়েদের ক্ষেত্রে হয়তো বা করে না। কিন্তু এছাড়া যে আমরা যে একটা নতুন মার্কেট তৈরি করা, সব কিছুই আমি শুরুটা করেছি আসলে 10,000 টাকা দিয়ে, কিন্তু আমি যেই জ্ঞান দিয়ে শুরু করেছি আমি বলবো সেটার দাম অনেক। কারণ আমি যখনই মানে চিন্তা করেছি আমি উদ্যোক্তা হব, তখনই কিন্তু আমি এটা সংশ্লিষ্ট যা কিছু তথ্য পাওয়া যেত আমি কিন্তু সেই তথ্যগুলো সংগ্রহ করতাম। তখন এইভাবে ইন্টারনেটের যুগ ছিল না। বিদেশে, দেশের বাইরে অনেক লেদার ফেয়ার হতো, লেদার প্রোডাক্টের ফেয়ার হতো। তো সেই ফেয়ারের ম্যাগাজিনগুলো নীলক্ষেতে পাওয়া যেত। এক একটা ম্যাগাজিনের দাম 4,000-5,000 টাকাও ছিল। এখন যেমন ইন্টারনেটে আমি যে কোনো একটা ব্র্যান্ডের নাম লিখলেই ওই ব্র্যান্ডের নতুন কালেকশনগুলোর ছবি চলে আসবে, তখন কিন্তু সেগুলো ছিল না। সো আমার দেখতে হতো যে গত বছর আসলে কোন ব্যাগটা চলেছে। ম্যাগাজিনগুলো যখন আমি কিনতাম এত দাম দিয়ে, অনেকেই খুব হাসাহাসি করতো যে এত দাম দিয়ে বই কেনার কি দরকার, তোমার কি জানা দরকার, বাংলাদেশের ব্যাগ যারা ব্যবহার করে এত কিছু তো জানার দরকার নাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না, আমার আপডেটেড থাকতে হবে। সো যে কোনো উদ্যোক্তাদের জন্য আপডেটেড থাকাটা খুব জরুরি। এবং পাশাপাশি কে কিভাবে কাজ করছে, কার ফ্যাক্টরি কেমন, ইভেন আমার মনে হয় বাংলাদেশে যত ফেয়ার হয়, ইভেন এখনো আমি অনেক ব্যস্ত থাকি, বাট আমি ফেয়ারগুলোতে যাই। লোকাল মার্কেটে কারা কাজ করছে, কে কোন জিনিসটা নিয়ে খুব এগিয়ে গেছে, কার জিনিসটা খুব দৃষ্টি নন্দন বা খুব ভালো লাগছে দেখতে, কেন ভালো লাগছে, এই জিনিসগুলো নিয়ে আমি খুব রিসার্চ করি। এবং এটা আমার শখ শখ বলবো, এবং আমি এটাতে আনন্দ পাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সবসময় এমন কাজ করতে চেয়েছি যে কাজে আমি আনন্দ পাই। আমার কাছে মনে হয় যেই কাজ করতে চায় তার জন্য মানে পছন্দটা খুব জরুরি। জীবন একটাই, আমি কেন অপছন্দের কাজ করে এই জীবনটা সময়টা নষ্ট করব? ঠিক বলেছেন আপা, আসলে এই প্যাশনটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কিছু করার জন্যই। আপনার সম্পর্কে খুব মজার মজার তথ্য আছে আমার কাছে। তথ্যগুলো অবশ্যই আমি আলোচনা করব। যেমন আপনি অ্যাপেক্স, বাটার মতো বড় বড় ব্র্যান্ডকে আপনার সাপ্লাই দিয়ে থাকেন। এর পাশাপাশি আমরা তো ইতালির লেদার প্রোডাক্ট অনেক ফেমাস এটা জানি, কিন্তু আপনি ইতালিতে এক্সপোর্ট করছেন। তো আপনার প্রোডাক্ট সম্পর্কে এবং আপনার এই কাজ সম্পর্কে যদি একটু বলতেন। করোনার আগে আমরা জাপানে রেগুলার এক্সপোর্ট করেছি। ইতালিতে আমার যে ব্র্যান্ডটা ট্যানের প্রোডাক্ট ট্যানের নামেই গিয়েছে ইতালির রোমে, কিন্তু আসলে করোনার পরে এটা স্লো হয়ে গিয়েছে অনেকগুলো কারণে, শিপমেন্টের কারণে, বা আমরা যেসব বায়ারের সাথে কাজ করেছি তাদেরও কিছু অর্থনৈতিক হয়তোবা অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এখন আমরা আবার জাপান মার্কেটে যাওয়ার চেষ্টা করছি। পাশাপাশি যেটা হয়েছে যে আমি লোকাল মার্কেটটা অনেক বড় করেছি। আমি এখন 7টা ব্র্যান্ডের সাথে কাজ করি, যেটা হচ্ছে আপনি বললেন বাটা, অ্যাপেক্স, আমি আড়ং-এর সাথে কাজ করি, ওরিয়ন, ফিট এলিগেন্স, কে ক্রাফট, তো বে এম্পোরিয়াম, ওদের সাথেও আমি কাজ করি, ওয়াকার। দেখা গেছে যে আসলে দেশের মার্কেটটাও কিন্তু অনেক বড়, আমাদের দেশে মানুষ অনেক। এই প্রোডাক্টগুলো কিন্তু আগে চায়না থেকে আসতো, এবং লেদার আসতো না, হয়তো বা আর্টিফিশিয়াল লেদার আসতো, যেটা আসলে পরিবেশের জন্য ভালো না। আমার কাছে প্রথমেই মনে হয়েছে যে আমি যখন বাইরের কোনো একটা বায়ারের কাছে আমার প্রোডাক্টটা নিয়ে যাব, তখন আমার বাইরের কয়েকটা ফেয়ার অ্যাটেন্ড করতে হবে, প্রচুর পরিমাণে আমার অনেক টাকা পয়সাও খরচ করতে হবে, তাদের সাথে আমার রেগুলার যোগাযোগ করতে হবে। সেটা আবার এক টাইপের বিজনেস। আমি যখন শুরু করি, বা আমি এখনো এসএমই পর্যায়ে আছি, আমাদের পক্ষে কিন্তু বাইরের একটা ফেয়ার অ্যাটেন্ড করে যদি সেখানে বায়ার না পাই, সেটা কিন্তু আমাদের জন্য একটা লস। সেক্ষেত্রে আমি যদি লোকাল মার্কেটটাই আরো বড় করি, যেমন আমি অন্যান্য ব্র্যান্ডের সাথে কাজ করছি, পাশাপাশি আমি নিজের ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি, ট্যান। তো এটার পাশাপাশি এখন আমরা এক্সপোর্টের জন্য ট্রাই করছি। তো সবগুলো জায়গাতেই আসলে উইন্ডো ওপেন থাকা ভালো, কিন্তু আমার মতে যে মানে
একসাথেই সব শুরু না করাই ভালো, একটা একটা করে রাইট শুরু করা উচিত। রাইট। আপা, আপনি যখন শুরু করেছিলেন তখন তো নিশ্চয়ই আপনি একাই ছিলেন বা আপনার সহযোগী বা বিজনেস কো ফাউন্ডার ছিল। এখন আপনার ইন্ডাস্ট্রিতে, আপনার ফ্যাক্টরিতে অলমোস্ট ৭৫ জন আপনার কলিগ আছেন, আপনার স্টাফ আছেন, এবং তাদের মধ্যে 60% হচ্ছে ফিমেল। তো এই জার্নিটা কেমন লাগে, এবং আপনার যে আন্ডারে যারা কাজ করছে, আপনার যারা শ্রমিক বলছেন বা আপনার কলিগ, তাদের সাথে আপনার ডিল করার কখনো চ্যালেঞ্জেস ফেস করেছেন কিনা, বা মজার কোনো গল্প আছে কিনা? মজার গল্প তো অনেকই আছে। আসলে আমি শুরু করেছিলাম বিজনেস একা। 2008-এ আমাদের আরেকজন পার্টনার যোগ হয়েছিল, আমার ইউনিভার্সিটির এক ছোট ভাই। আর 2019-এ আমাদের আরেকজন পার্টনার অ্যাড হয়েছিল ফিনান্সিয়াল পার্টনার হিসেবে। সো আমরা এখন কারিগরে 3 জন পার্টনার, আর ট্যানের আমি একাই ফাউন্ডার। আমি যখন প্রথম শুরু করি তখন আমি একটা ওয়ার্কার দিয়ে শুরু করেছিলাম, কারণ আমার 80 স্কোয়ার ফিটের মতো একটা জায়গা ছিল। ওখানে সামনে একটা ছোট্ট শোরুমের মতো করেছিলাম, আর পিছনে একটা মেশিন দিয়ে একটা লোককে আমি বসিয়েছিলাম। কিন্তু আমার ফ্যাক্টরি 18,000 স্কোয়ার ফিট। মাশাআল্লাহ। সো এই জার্নিটা কিন্তু এত সহজও না, এবং এখনো আসলে অনেক কিছু ফেস করতে হয় প্রতিনিয়ত। এবং আমি চেয়েছিলাম আমার প্রথম প্রোডাক্টই হবে কোয়ালিটিফুল। আমি কোনো খারাপ লেদার ম্যাটেরিয়াল ইউজ করতে চাইনি। আমি চেয়েছি আমার স্টিচটা যেন একদম ইন্টারন্যাশনাল ক্লাসের হয়। অনেকেই বলেছে তুমি যদি এত দামি লেদার দিয়ে কাজ করো বা এইভাবে কাজ করো, তুমি এটা বাংলাদেশের মার্কেটে ব্যবসা করতে পারবা না। আমার মনে হয় যে বাংলাদেশের মার্কেটে ভালো জিনিসের কদর আছে যদি আপনি ভালো প্রোডাক্ট তৈরি করেন, সেখানে আমি বিক্রিটারও ভালো বাজার আছে। আমরা মনে করি যে এই দামে আমি বানাতেই যদি আমার এত টাকা লাগে, আমি বিক্রি করব কোথায়? কারণ এর চেয়ে অনেক কম দামে প্রোডাক্ট পাওয়া যায়। কিন্তু আমার প্রথম থেকেই টার্গেট ছিল আমি সবচেয়ে ভালো প্রোডাক্টটা বানানোর চেষ্টা করব, এই ম্যাটেরিয়াল দিয়ে ডিজাইনে বৈচিত্র্য আনবো। যখন আমি একজন ভালো ওয়ার্কার নিতে গেলাম, তখন বেশিরভাগই ওদেরকে আসলে ওরা তো অনেক নিজে মানে একটু গুরু টাইপের মনে করে। হ্যাঁ, তো অনেকেই বলেছে আমাকে, মুখের উপরই বলেছে যে একটা মেয়ে মানুষ আমাকে ডোমিনেট করবে, বলবে যে এই ব্যাগটা এভাবে না, প্যাটার্ন এভাবে না। মেল ওয়ার্কার, হ্যাঁ, মেল ওয়ার্কার যারা, হ্যাঁ, তারা তো মানে আমি তো একটা মেয়ের কথা শুনবো নাকি, আমি মায়া মানুষের কথা শুনে ব্যাগ বানাবো? এই জিনিসটা কিন্তু কোনোভাবেই তারা মানতে পারছিল না। বাট যখন আস্তে আস্তে আমি তখন জব ওয়ার্ক করাতাম, যে ঠিক আছে এই 20টা ব্যাগের অর্ডার আসলো, আপনি 20টা ব্যাগে কত মেকিং নেবেন, নিয়ে আপনি চলে যান, আমি এখানে কোনো কিছু বলবো না, আপনি যদি বানাতে পারেন ঠিক মতো। তো সেক্ষেত্রে যখন ওরা 20টা ব্যাগ বানালো, তারপরে হচ্ছে যে তাদের সাথে আমি সবসময় যেটা চেষ্টা করতাম সেটা হচ্ছে যে আমি বিল কখনো কারো বাকি রাখিনি যখন ফ্যাক্টরি ছোট ছিল। এখন ফ্যাক্টরি বড় হয়েছে, এখন আমিও বিল পাই মানুষের কাছে, আমার কাছেও মানুষ বিল পায়। বাট প্রথম দিকে যখন ছোট ছিল, তখন আমি কখনোই একটা জিনিস এই 20 বছর আমি মেনটেন করেছি, আমার কোনো মাসে, আমাদের অনেক ঝামেলা হয়েছে, করোনাতেও অনেক প্রবলেম হয়েছে, বাট কোনো মাসে ওয়ার্কারদের বেতন আমার পরের মাসে যায় নাই। মানে ওয়ার্কারদের এই বেতন আমি কখনোই বাকি রাখিনি। এটা আমার অনেক ঝামেলা হয়েছে, এমনও হয়েছে আমার গোল্ড বিক্রি করতে হয়েছে, কিন্তু এটা আমি করি নাই। সো এরপরে দেখা গেছে যে আমার ওয়ার্কাররা কিন্তু মানে কোনো ওয়ার্কার কিন্তু এখন আমার ফ্যামিলি মেম্বারের মতোই। এবং প্রথম যখন ওই ফ্যাক্টরিটা আমি আরেকটু বড় করলাম, একজন থেকে যখন দেখলাম আমার কাজ আসতেছে, প্রথম দিকে আমি যে কাজটা করতাম যে আমি নিজে ডিজাইন করে ওই ডিজাইনগুলো বিভিন্ন জায়গায় দেখাতাম, হয়তোবা সরাসরি কাজ পেতাম না, ভায়া হয়ে পেতাম। কাজটা পাওয়ার পরে আমি হাজারিবাগে আশেপাশে কোনো ছোট ছোট ফ্যাক্টরিতে আমি নিজে বসে কাজটা উঠিয়ে নিয়ে আসতাম। যখন দেখলাম আমার রেগুলার কাজ হচ্ছে, তখন আমি পাশেই একটা ফ্ল্যাট নিয়ে নিলাম 3 রুমের। আচ্ছা, ওখানে আমি আবার শুরু করলাম যে এখানে আমি এখন করতে পারি। সো আমি কিন্তু সময় নিয়েছি। আমাকে অনেকেই বলে 20 বছরে হয়তো আমার আরো অনেক কিছু হওয়ার কথা ছিল, যেহেতু আমি আমার পারিবারিক টাকা দিয়ে শুরু করিনি, আমার কিন্তু এই টাকাকেই রোলিং করতে হয়েছে। সো আমি খুব স্লো যাওয়ার চেষ্টা করেছি, যে আমি যাতে কোনো বিপদে পড়লেও আমি যাতে এটাকে মানে আমি একদম থুবড়ে পড়ে না যাই, বা আমার এমন কিছু না হয় যে আমি এই টাকার জন্য কোনো একটা বড় বিপদে পড়ে যাব। সো আমি খুব স্লো গিয়েছি। এবং আমি আসলে সবাইকেই বলবো যে যারা ফার্স্ট প্রজন্ম নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, খুব বড় করে প্রথমেই শুরু না করা ভালো, টাকা থাকলেও। রাইট। কারণ যখন আমরা কোনো কিছু শুরু করি আমরা কিন্তু প্রচুর ভুল করি।
যেমন Right. আমি যখন ট্যানারি থেকে লেদার নিয়ে আসতাম, দেখা যেত যে লেদারে আমাকে প্রচুর পরিমাণে ঠকিয়েছে। লেদার বলছে 800 স্কোয়ার ফিট দিয়েছে, আসলে দেখা গেল সেখানে 550 স্কোয়ার ফিট। এটা আমি মাপতে পারতাম না, বুঝতে পারতাম না। কিন্তু যখন টাইম গিয়েছে আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি যে এটা ভুল। সো আমি যদি প্রথমে অনেক বড় করে শুরু করতাম, তখন কিন্তু আমার লসটা অনেক বড় হতো। যেহেতু ছোট ছোট করে করেছি, ছোট ছোট লস দিয়ে আমি শিখেছি। কম ছিল। হ্যাঁ। আসলে স্ট্র্যাটেজিক্যাল মুভ বা ফারসাইটনেস যেটাই আমরা বলি বিজনেসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো একটা মজার হ্যাঁ, ঘটনা খালি আমি sure, বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে একবার আমি বাংলাদেশ সরকারে খুব জরুরি একটা কাজ করছিলাম। পরের দিন সেটা ডেলিভারি এবং এটা ফ্লাইটে নিয়ে যাওয়া হবে। সো আমাকেই ডাকা হলো যে এটা খুবই কম সময়, আপনার যেহেতু কথার সাথে কমিটমেন্ট ঠিক আছে, আপনি কাজটা করেন, কিন্তু কাজটা করে দিতে হবে। হ্যাঁ, তো আমি রাজি হলাম। তো এটাতে নাইট করতে হবে। তো লাস্ট নাইটটা করার সময় হঠাৎ করে শুনলাম 10টা যখন আমি ফ্যাক্টরি থেকে চলে আসছি, যে ফ্যাক্টরিতে মারামারি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন মারামারি হচ্ছে কি, যে এক টেবিল আরেক টেবিলের সাথে মারামারি করছে। তো মারামারি করে একজন আরেকজনকে খুবই ধরেন একটা ঘুষি দিয়েছে, সে ব্যথা পেয়েছে। এটা দেখে আবার একটা মেয়ে ফিট হয়ে গেছে। তো মেয়ে হচ্ছে আমাদের আবার 10টার পরে কোনো মেয়ে কাজ করে না। তো এইটা মেয়ে ফিট হওয়ার ঘটনায় দেখা গেল এলাকার মধ্যে একটা যে আমাদের ফ্যাক্টরিতে কোনো অন্য কিছু হয়েছে, পুলিশ চলে আসলো, ফ্যাক্টরিতে তালা দিয়ে দিল। হ্যাঁ, তো এখন আমার তো তারপরের দিন প্রোডাক্ট এনি হাউ লাগবে। হ্যাঁ, দেখা গেছে সারা রাত আমার একে ফোন করতে হচ্ছে, ওকে ফোন করতে হচ্ছে, যে ব্যাপারটা এটা না। আমার আজকে মানে অন্য সময় ফ্যাক্টরি বন্ধ করলে কোনো কিছু যায় আসে না, বাট কিছু কিছু জায়গা আছে। তারপরে এটা আমার অনেক কষ্টে বুঝিয়ে তারপর ম্যানেজ করতে হলো। তারপর আমার প্রোডাক্টটা পাঠালাম, তারপর প্রোডাক্টটা সম্পর্কে মানুষ খুব ভালো বললো, ওটা নিয়ে আমি পোস্টও দিলাম। কিন্তু এর পেছনের গল্প কিন্তু মানুষ জানে না, যে আমাদের আসলে একটা প্রোডাক্ট আমরা যখন অর্ডার পাই, সেটার পিছনে কি পরিমাণ স্ট্রেস আমাদের যায়, যে পরিমাণ স্ট্রাগল। ইভেন দেখা যায় যে ওয়ার্কারদেরকে মেনটেন করা বাংলাদেশে, এটা অনেক বেশি টাফ, কারণ তারা আসলে খুব একটা শিক্ষিত না। জি, হ্যাঁ, তো এবং পিপল ম্যানেজমেন্টই তো চ্যালেঞ্জ হ্যাঁ, আসলে। আবার অনেক সময় দেখা যায় কি, নতুন একটা ফ্যাক্টরি হলো, সে হয়তো বা তেমন কিছু জানে না, তার কাছে টাকা আছে, সে কি করে পুরো সেটআপ ফ্যাক্টরির পুরো একটা গ্রুপকে বলে যে তোমরা সবাই চলে আসো, তোমাদের বেতন 1.5 গুণ করে দিব। এখন তারা তো আসলে টাকা দরকার, এখন যে আসলে এই পুরো সেটআপটা নিয়ে যায়, সে কিন্তু এই বেতন দিয়ে আসলে আলটিমেটলি চালাতে পারে না, সে 6 মাস পরে তার বন্ধ করে দিতে হয়। কিন্তু ক্ষতিটা হয়ে যায় যে, কারণ যার ওয়ার্কারদেরও ক্ষতি হলো, কিন্তু কারণ সে কিন্তু একটা সেটআপ জায়গা থেকে চলে গেল, তখন তারা আবার ভালনারেবল হয়ে যায়। তো এই জায়গাগুলোতেও আমাদের অনেক বেশি সব সময় ওয়ার্কারদেরকে মাথায় রাখতে হয়, যে ওদের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলা মনে রাখতে হয়, বাইরের কোনো কিছু মনে রাখতে হয়। যেমন আমি একটা খুব সুন্দর ব্যাগের ডিজাইন করলাম, আচ্ছা, দেখা গেল ওই ডিজাইনটা মানে ওরা বানিয়েই ফেসবুকে দিয়ে দিল। মানে তখন আমার কিন্তু কপিরাইট copy, বা হ্যাঁ, কনফিডেন্সিয়ালিটিটা আমি হঠাৎ করে দেখি আমার ব্যাগ, যেটা আমি এখনো মার্কেটেই নেই, সেটা ছবি আমি দেখছি। জি, এই জায়গাগুলোতে আসলে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস। অ্যাবসলিউটলি আপা, আমি একদমই আপনার সাথে একমত। আপনার তো সফলতার মুকুটে পালকের শেষ নেই। আপনি 15-16টার বেশি অ্যাওয়ার্ড পেয়েছেন, রেকগনিশন পেয়েছেন। মজার একটা আপনার সম্পর্কে ফাইন্ডিং ছিল, সেটা হচ্ছে আপনি আমেরিকার ফ্লোরিডা স্টেটের পেনসাকোলার শহরের মেয়রের দেওয়া একটা অনারারি সিটিজেনের সার্টিফিকেশন আছে আপনার। তো এটা সম্পর্কে জানতে চাই। আমরা হচ্ছে আইভিএলপি তে 2011-তে আমি যাই ইউএস এমবাসির, এটা একটা স্পন্সর প্রোগ্রাম ডিপার্টমেন্ট অফ স্টেটের। সেখানে আমরা 19টা দেশ থেকে 19টা মেয়ে গিয়েছিলাম। আচ্ছা, সাউথ এশিয়া থেকে আমি আর শ্রীলঙ্কার একটা মেয়ে ছিলাম। তো আমার সাথে আবার ইন্ডিয়ার একটা মেয়ের লাস্টে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যে কে এখানে আসতে পারবে। সো আমি শেষে 2011-তে আমি যাই। ওখান থেকে আমরা 5 জন পেনসাকোলার মেয়রের কাছ থেকে এই সার্টিফিকেশনটা পাই। এবং আমার মনে আছে যে আমাদের 19 জনকে যখন বলা হচ্ছিল যে তোমাদের সেরা 5 জনের নাম বলো, আমি কিন্তু তখন 11 সাল, তো প্রায় 12-13 বছর আগে, আমি বয়সও ছোট ছিলাম। হ্যাঁ, অত বেশি কথাও বলতে পারতাম না, বাট যখন ওরা আমাকে আলাদা করে রিকগনিশন দেওয়ার জন্য ওরাই আমাকে ভোট দিল, আমি খুব অবাক হয়েছিলাম, কারণ কারোর সাথে আমি ওভাবে কথা বলি নাই, মানে অত বলতাম না। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকেই কেন, তোমরা সবাই খুব অনেক বেশি সফল। তো ওরা বলছিল যে আমাদের কেউই একদম নিজের উদ্যোগে এরকম ভাবে কেউ বিজনেস করে এই জায়গায় যেতে পারেনি, তো তুমি ওই জায়গাটা টাচ করতে পেরেছো, এই জন্য আমরা মানে চাই যে তুমি এটা নাও।
ভেরি ডিজার্ভড, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি তো নিশ্চয়ই অনেক দেশের বাইরে গিয়েছেন বিভিন্ন মেলায় অংশগ্রহণ করার জন্য, বিভিন্ন ফেলোশিপে অংশগ্রহণ করার জন্য, অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডেরও পার্ট ছিলেন আপনি। তো আপনার এই অভিজ্ঞতাটা কেমন আমি জানতে চাচ্ছি। আজ থেকে ধরেন 15-20 বছর আগে আপনি যখন দেশের বাইরে যেতেন তখন আপনি এয়ারপোর্টে কি কি প্রবলেম ফেস করতেন? হ্যাঁ, এই ধরনের মানে আমার মনে হয় আমাদের দেশে সব মেয়েরই কম বেশি এই ধরনের জি। অভিজ্ঞতা আছে, তোমারও নিশ্চয়ই আছে। আমার তো অনেক আছে এবং খুবই দুঃখজনক এক্সপেরিয়েন্সও আছে। হ্যাঁ, সেটাই। আমি যখন ইতালিতে একটা ফেয়ারের জন্য সিলেক্টেড হলাম, এটা আইটিসি ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আমাদেরকে স্পন্সর করেছিল ইতালির মিপেল ফেয়ারে যাওয়ার আচ্ছা। জন্য। তখন ওইটাই আমার প্রথম মানে বিজনেস ট্যুর। এর আগে আমি দেশের বাইরে গিয়েছি, বাট ওটা হচ্ছে বিজনেস ট্যুর, যে আমার প্রোডাক্ট নিয়ে আমি যাচ্ছি। তো সেখানে আমাদের সাথে আমরা মোট 11 জন ছিলাম, আমাদের সাথে আরো 10 জন মেল এন্টারপ্রেনার ছিল। আপনি কি একমাত্র ফিমেল? আমি একমাত্র ফিমেল আচ্ছা, এন্টারপ্রেনার আচ্ছা। ছিলাম। এবং আমার মানে যখন ইমিগ্রেশনে আসলাম তখন হচ্ছে যে আমাকে বলা হলো যে, হঠাৎ করে আমার পাসপোর্ট দেখে তারপর ভিসা দেখে তারপরে বললো যে আপনি একা। আমি বললাম আমি গ্রুপের সাথে যাচ্ছি। তারপর বললো মানে আপনি অবিবাহিত, আনম্যারিড? আমি বলছি জি। সাথে সাথে খুব জোরে চিৎকার করলো, যে এয়ারপোর্টে অন্যান্য অনেকেই শুনতে পেয়েছে, যে স্যার স্যার আনম্যারিড, ইতালি যায়। হ্যাঁ, বলে সাইডে করো, মানে ওই স্পিকারে ফোনে বলে না, তো ওরা বলছে সাইডে রাখো ওকে, ওনাকে। তো এখন হ্যাঁ হ্যাঁ, তো তারপর আমাকে আর কিছু বলছে না, পুরা লাইন কিন্তু চলে যাচ্ছে, আমি এখানে একা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এবং সবাই তাকাচ্ছে কি ব্যাপার, সে আলাদা এইভাবে একা দাঁড়িয়ে আছে। এবং তারা অনেক কথাবার্তা বললো, তারপর আমাকে সাইডে নিয়ে অনেক প্রশ্ন করলো, আপনি বিজনেস করেন, আপনার বাবা কি করে? আমি বললাম বাবা তো নাই, মারা গেছেন। আপনার বিজনেস? হ্যাঁ, কিভাবে বিজনেস করছেন? অনেক প্রশ্ন অনেক প্রশ্ন। তো তারপরে যেটা হলো যে একদম এরপরে তারা ইতালির আমাদের যেই মানে প্রজেক্টটা ছিল, প্রজেক্টের হেডকে সম্ভবত ফোন দিল। তারা আরো শিওর হলো যে আমি আসলেই যাচ্ছি, মানে সত্যি সত্যি যাচ্ছি কিনা। এরপরে যখন আমাকে ছাড়লো তার 2 মিনিট পরে প্লেন ছেড়ে দিবে। মানে আমার লিটারালি ওই সুটকেস নিয়ে দৌড়াতে দৌড়াতে দৌড়াতে, এবং আমার প্রায় চোখে পানি চলে আসছিল, কারণ এত বেশি কথা বলতে, মানে আমাকে প্রশ্ন করেছে যে এরকম একটা মেয়ে চলে যাচ্ছে, এটা তো বাংলাদেশে এটা সম্ভব না যে একটা মেয়ে ইউরোপে যাচ্ছে, বিজনেস নিজে থেকে করে এভাবে মানে যাচ্ছে। এটা আসলে নিতে পারছিল না অনেকেই। 2টা সুটকেস, একটাতে আমার কাপড় চোপড়, আর একটাতে হচ্ছে প্রোডাক্টের সুটকেস, কিন্তু অনেক ভারী ছিল। আমাকে চেক ইনও কিন্তু করতে দিচ্ছিল না। তা হ্যান্ডেলও ছিঁড়ে গেছে, ওই হ্যান্ডেলের মধ্যে আমি আবার নীল রঙের একটা প্লাস্টিকের বেঁধে তারপরে ওইটা আমি দিয়েছি। মানে লাস্ট মোমেন্টে এই দৌড়াদৌড়িটা করতে গিয়ে মানে আমার হার্ট অ্যাটাকের মতো অবস্থা। স্বাভাবিক, আসলে একা তো যাচ্ছেন নিজের প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করতে, তার মধ্যে এরকম পরিস্থিতি। এবং এটা আসলে অনেকবারই হয়েছে বাংলাদেশ এয়ারপোর্টে, এখন হয় না, কারণ এখন আসলে প্রচুর মেয়ে দেশের বাইরে যায়, কাজ নিয়ে যাচ্ছে, বাট তখন আসলে খুব একটা যেত না, যার কারণে এইসব কথা শুনতে হতো। এবং দেখা গেছে কি অধিকাংশ মানুষও মনে করেছে ইউরোপে গিয়ে আমি আর ফিরবো না, আমি হয়তোবা ব্যবসাটা আমার এটা একটা হচ্ছে যে দেখানো একটা ব্যবসা, বাট আমি আসলে ইউরোপেই যেতে চাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু এখন চেঞ্জ হয়েছে, কারণ এখন ইউরোপে প্রচুর পরিমাণে মেয়ে যায়, অনেকেই যাচ্ছে। বাট প্রথম দিকে এই প্রবলেমগুলো আমাদের অনেক ফেস করতে হয়েছে। আবার খুব ভালো কিছু স্মৃতিও আছে, যেমন ইউএসএ তে আমাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিল, যখন ওই পেনসাকোলার মেয়র আমাদেরকে অনারারি সিটিজেনশিপ দিল, সেটাতে বিভিন্ন ইউএস এর বিভিন্ন ইউনিভার্সিটি ছেলে মেয়ে এসেছিল। এবং যখন একটা অনেক বড় স্টেডিয়ামের মতো ছিল, আমরা বসেছি, যখন বললো যে তানিয়া ওয়াহাব বাংলাদেশ, আমি যখন দাঁড়ালাম এবং সবাই তালি দিচ্ছিল, সো এই মোমেন্টটা চিন্তা করলে এখন আমার চোখে পানি চলে আসে, যে মানে আমি একটা মানে দেশের বাইরে আমি এতগুলো ইউনিভার্সিটি স্টুডেন্টদের সামনে আমি আমাকে প্রেজেন্ট করছি, এবং ওটা কিন্তু অনেকগুলো চ্যানেলও প্রচার করছিল। সো বাংলাদেশ, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি, এটা আমার জন্য অনেক বড় একটা, অবশ্যই আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এবং ওরা আবার আমার সাথে সবাই এসে ছবি তুলছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার কিন্তু তখন একটা ভালো ক্যামেরা ছিল না। হ্যাঁ, তো কিন্তু ওরা আমার সাথে ছবি তুলছিল এবং ওরা বলছিল ওরা অনেক ইন্সপায়ার্ড আমার কাহিনী শুনে। এটা আমাকে অনেক বেশি, মানে আমি এখনো মাঝে মাঝে যখন মনে হয় যে কেন বাংলাদেশে ব্যবসা করলাম, তখন এই ঘটনাগুলো আমাকে মনে হয় যে এটা না হলে তো আমি এটাগুলো পেতাম। আরোই প্রেরণা যোগায়, আমি শিওর।
আমার সাথেও একই রকম এক্সপিরিয়েন্স হয়েছিল, আজ থেকে 10-15 বছর আগের কথা বলছি। আমি তখন যাচ্ছিলাম তানজানিয়াতে। আমি একজন কনসালটেন্ট হিসাবে ইনভাইটেড ছিলাম ইউথ অ্যাকশন পলিসির একটা ইভেন্টে। তো আমাকে এরকম এয়ারপোর্টে আটকানো হলো। ফার্স্ট অফ অল, কেন আমি সিঙ্গেল একটা ওম্যান একা একা তানজানিয়া যাচ্ছি, উদ্ভট সব প্রশ্ন। তা আমি বললাম যে আপনারা কি চাচ্ছেন, আমি কাকে সাথে নিয়ে যাব বলেন, আমি তাহলে তাকেই সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তো যিনি প্রশ্ন করছিলেন ভদ্রলোক, উনি ঘাবড়ে গেলেন যে আমি আসলে কি কোশ্চেন করছি। তো এটা আসলে খুবই দুঃখজনক যে মেয়েদেরকে, আই ডোন্ট নো এটা হয়তো ওনাদের ওয়ার্ক পলিসি বা কিছু কি না, বাট মেয়েদেরকে বেশ হ্যারাসমেন্ট শিকার হতে হয়েছে আগে, স্পেশালি এয়ারপোর্টে যাওয়ার সময়। এখন বেশ কমেছে, কিন্তু পুরোপুরি কমেছে আমি তা বলবো না। আচ্ছা আপা, অনেক মজার কথাই তো হলো, এবার একটু পলিসি রিলেটেড কথা বলি। আচ্ছা, তার আগে আমি একটা কথা জি, বলে জি। নেই। সেটা হচ্ছে, আমি যখন তোমার কথা জানতে পারি প্রথম, আমি আমার কিন্তু কথা? তোমাকে, হ্যাঁ, তোমার কে দেখেও কিন্তু আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছি অনেক Thank you, জায়গায়। আপা, thank you. আমাদের দেশে মেয়েরা অনেক ভালো ভালো কিছু কাজ করছে, অনেক অনেক ভালো। আমার মনে হয় অন্য দেশ থেকে আমাদের দেশের মেয়েদের অনেক বেশি স্ট্রেংথ, আমি বলবো, মেয়ে বা ইউথের কথাও বলবো। 100%, হ্যাঁ, সো তোমাকে দেখেও কিন্তু আমি অনেক বেশি ইন্সপায়ার্ড। তুমি যা করছো আমার কাছে মনে হচ্ছে যে মানে এত সুন্দর কাজ করছে, বাহ। থ্যাংক ইউ আপা, আই এম অনার্ড। আপনার কাছ থেকে এরকম একটা কথা শুনতে পারা আমার জন্য অনেক সম্মানের বিষয়। আচ্ছা, আমরা কোশ্চেনে ফিরে যাচ্ছি। তো আপা, আমার প্রশ্ন ছিল, আপনি যেহেতু একজন এক্সপেরিয়েন্স অন্টারপ্রেনর এবং উইমেন অন্টারপ্রেনর, আপনি এসএমই ফাউন্ডেশনের গভর্নিং বডিতেও আছেন, তো আপনি কি পলিসির চেঞ্জেস দেখতে চান অন্টারপ্রেনরশিপ মানে উদ্যোক্তাদের জন্য বা ফিমেল অন্টারপ্রেনরদের জন্য, মহিলারা যারা ব্যবসা শুরু করছেন এবং বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন, তাদেরকে আপনার কোন মনে হয় যে কোন সাপোর্টটা দিলে বা কি পলিসির চেঞ্জেসটা আনলে তাদের জীবনটা আর একটু সহজ হবে, কাজ করা আর একটু সুবিধাজনক হবে? আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশে মেয়েরা খুব ভালো ভালো প্রোডাক্ট বানায়, অনেক বেশি ক্রিয়েটিভ প্রোডাক্ট তৈরি করে, কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের দেশে মেয়েরা অনেক পিছিয়ে আছে। হ্যাঁ, তো মার্কেটিং এর জন্য আমার মনে হয় অনেক বেশ কিছু পলিসি নেওয়া যেতে পারে। যে আমাদের দেশে দেখেন অনেক বেশি প্রজেক্ট কিন্তু আসে, বেশিরভাগ প্রজেক্ট হয় কি যে একটা সেমিনার করা হয়, সেমিনারে আমরা ধরেন কোনো একটা 5 স্টার হোটেলে আমরা সেমিনার করতে যাই, ভালো কথা শুনি, খাওয়া-দাওয়া হয়। ভালো খাওয়া দাওয়া করে সালাম দিয়ে চলে আসি। জি। হ্যাঁ, কিন্তু ওই সেমিনারের জন্য যে পরিমাণ টাকাটা খরচ হয়, সেটা দিয়ে যদি আমি 5 জন উদ্যোক্তাকে ধরি, যে এই 5 জন উদ্যোক্তার মার্কেটিং এ আমি হেল্প করব, আমি তাদের জন্য কোনো একটা এক্সিবিশনের ব্যবস্থা করব, তাহলে কিন্তু ওই 5 জনের মার্কেটিংটা হয়ে গেল। সো আমার কাছে মনে হয় আমাদের দেশের এই সেমিনার কিছু 90% সেমিনারে কোনো কাজে আসে না। এবং সেমিনারটা হ্যাঁ। আসলে হয় কি, যেমন প্রজেক্ট থেকে এটা সবচেয়ে সোজা। আপনি একটা মানে একটা হোটেল বুক করে আপনি একটা কয়েকজন বক্তব্য দিল, আপনি কিন্তু ওটার বিল টিল মানে হয়ে যাচ্ছে, আপনার প্রজেক্টের জন্য সেটা ভালো। কিন্তু আপনি যদি আসলে নারীদের জন্য কিছু করতে চান, রেজাল্ট ওরিয়েন্টেড হলে আমাদের মার্কেটিং এ আমরা অনেক বেশি দুর্বল। কারণ যারা কোন একটা ব্র্যান্ড তৈরি করে, তারা কিন্তু ব্র্যান্ডের 60% টাকাই রাখে হচ্ছে মার্কেটিং এর জন্য। প্রথমে একজন নারী উদ্যোক্তা কিন্তু তার প্রোডাক্ট বানাতেই তার সব টাকা খরচ হয়ে যায়, সে তখন তার মার্কেটিং এর জন্য টাকাটা রাখতে পারে না। সো এই ক্ষেত্রে এইটা একটা মানে আমার মনে হয় পলিসিতে আসা উচিত যে মেয়েদের মার্কেটিং এর জন্য প্রমোট করবে। হ্যাঁ, সরকারি যে প্রজেক্টগুলো আছে বা বেসরকারি, সেটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে সহজে মেয়েরা আসে না, সেই সব সেক্টরেও কিন্তু মেয়েদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। রাইট। তারপরে ডিজাইনিং নিয়ে মেয়েদেরকে কিছু ট্রেনিং দেওয়া দরকার। হ্যাঁ, যেমন আমাদের দেশের মেয়েদের কিন্তু হাতের কারণে, মানে আমাদের যে আঙ্গুল, সেটার কারণে কিন্তু আমাদের দেশের মেয়েদের স্টিচ খুব সুন্দর হয়। হ্যাঁ, নকশি কাঁথা বা কিছু, হ্যাঁ, এটা কিন্তু অন্য দেশের মেয়েদের কিন্তু একই রকম হয় না, কারণ আমাদের দেশে মেয়েদের আঙ্গুল হচ্ছে চিকন, এই জন্য তাদের ক্রিয়েটিভ বা তাদের কাজ অনেক সূক্ষ্ম হয়। এই জায়গায় যদি তারা ডিজাইনিং এ একটু ভালো করতে পারে, তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে খুব সহজেই মানে ভালো করা সম্ভব। এই জায়গাগুলোতে আসলে কাজ করতে হবে। আর প্রথমত যারা আসলে এন্টারপ্রেনার,
তাদের থেকে মতামত নিয়ে একটা প্রজেক্ট সাজাতে হবে। দেখা যায় যে আসলে অনেক সময় এন্টারপ্রেনারদের নিয়ে যারা কাজ করে তারা আসলে কখনো এন্টারপ্রেনার ছিল না, যার কারণে স্বাভাবিকভাবেই বইয়ের পাঠ্যপুস্তকে পড়া কিন্তু একদম প্র্যাকটিক্যালি কাজ করা, এটার মধ্যে কিন্তু অনেক অনেক পার্থক্য আছে। সো আমার মনে হয় দুইটারই মিক্স থাকা উচিত। একজন উদ্যোক্তার থেকেও কিছু পরামর্শ নেওয়া উচিত যে কোনভাবে কোন সেক্টরে কাজ করলে এটাকে আসলে মেয়েরা আরো ভালো করতে পারবে। খুব চমৎকার চমৎকার কিছু সাজেশন দিয়েছেন আপা। আরেকটা জিনিস একটু হ্যাঁ, অ্যাড করি, সেটা please. হচ্ছে কর্পোরেট গিফট আইটেম সেক্টরে এখনো মেয়েরা খুব কম। আমি যখন শুরু করেছি তখন একদমই কম ছিল, এখন কিছু আছে। মালয়েশিয়া বা ইন্ডিয়া, ওদের কিছু কিছু জায়গায় কিন্তু দেখা গেছে যে মেয়েদেরকে কর্পোরেট ক্ষেত্রে বলা হয় যে 5% অ্যাটলিস্ট ওরা যেন কাজ পায়। 100%-এর মধ্যে অন্তত 5% মাস্ট, যাতে মেয়েরা কাজ পায়। সেক্ষেত্রে দেখা যায় যে তখন হয়তো বা কিছু মেয়ে এখানে অ্যাড হতে পারে, কারণ তখন সে কর্পোরেট গিফট আইটেমের যখন যে সাপ্লায়ার, সে কিন্তু এই কাজটা করতে পারে। আরেকটা হচ্ছে যে দেশীয় পণ্যকে অ্যাড করা। অনেক দেশেই আছে কিন্তু যে তাদের অফিসের 50% প্রোডাক্ট যাতে দেশীয় উদ্যোক্তাদের তৈরি হয়, আর বাকি 50% দেশের বাইরে। এর 50%-এর বেশিও হতে পারে, বাট যদি এটাকে ফিক্সড করে দেওয়া হয় তাহলে কিন্তু দেশীয় উদ্যোক্তারা যেহেতু বাইরে প্রোডাক্ট পাঠাচ্ছে, তার মানে আমাদের সেই সক্ষমতা আছে। সো আমরা কেন বাইরে থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করব দেশীয় প্রোডাক্ট থাকতে? হ্যাঁ, সো আমরা অনেক সময় মনে করি কি যে আমি এত টাকার এক্সপোর্ট করলাম, কিন্তু কত টাকা আমি ইম্পোর্টের টাকা কমালাম সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। সো দেশীয় ইন্ডাস্ট্রিগুলোকে যদি আমরা এখন সাপোর্ট করতে চাই, সেক্ষেত্রে এই পলিসিগুলোতে চেঞ্জ করতে হবে। গিফট আইটেমের সেক্টরগুলা বা আমরা যারা আছি, আমাদের সবার জন্য আমরা যদি ফার্স্টেই দেশীয় প্রোডাক্টটাকে অগ্রাধিকার দেই, সেক্ষেত্রেও কিন্তু একটা বড় চেঞ্জ আসবে আমার মনে হয়। অবশ্যই, এটা খুব চমৎকার আপনি কিছু সাজেশন দিলেন। স্পেশালি মার্কেটিংটা দেশীয় পণ্য এবং উদ্যোক্তাদের জন্য কিছু পলিসি নেওয়ার আগে তাদের স্টোরিটা জানা, তাদের কাছ থেকে শোনা এবং তাদেরকেও টেবিলে বসানো, পলিসি মেকারদের টেবিলে ফিমেল রিপ্রেজেন্টেশন থাকা, ইউথের রিপ্রেজেন্টেশন থাকা, এটা আসলে আমিও মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আপা, এবার একটা ইন্সপিরেশনাল কোশ্চেন করব, সেটা হচ্ছে আপনি যদি আপনার মতো কোনো, ধরেন আজকে প্রত্যন্ত একটা গ্রামে কেউ দেখছে, কেউ আপনাকে শুনছে এবং সেও আপনার মতো স্বপ্ন দেখছে একজন উদ্যোক্তা হবে, সে হয়তো বা চামড়াজাত পণ্য বা অন্য কিছু নিয়ে ব্যবসা করবে, তাকে আপনি কি সাজেশন দিবেন? কিভাবে সে শূন্য থেকে শুরু করে আপনার মতো সফল হতে পারে? হ্যাঁ, প্রথমেই বলবো যে সে যে জায়গায় থাকে সেই জায়গায় র ম্যাটেরিয়ালটা কি আছে, তাদের ঐতিহ্যবাহী কি প্রোডাক্ট আছে সেটা নিয়ে কাজ করতে হবে এবং সেখানে বক্সের বাইরে চিন্তা করতে হবে। আমাদের দেশে যেটা হয়, অ্যাজ ইউজুয়াল যে প্রোডাক্টটা নিয়ে মানুষ কাজ করে, যেটা ভালো করছে সেটাই বাকিরাও শুরু করে। যেমন কুমিল্লার বাটিক যখন শুরু হলো, তখন একটা দোকান ছিল, সেখান থেকে বাকি আরো 10টা দোকান হলো এবং 10টা দোকানে কিন্তু একই ডিজাইন নিয়ে কাজ করছে। হ্যাঁ, ডিজাইনের চেঞ্জ নাই, কপি নাই, যেটা অন্য দেশে করে। যেমন ধরেন আমি ইন্ডিয়াতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে দেখলাম যে ওরা মালয়েশিয়ার বাটিক এবং ইন্ডিয়ান বাটিক, তারপর হচ্ছে মায়ানমারের কিছু কাজ, এটাকে ওরা কম্বিনেশন করেছে, করে নতুন একটা ডিজাইন তৈরি করেছে। সো আমরা যখন একটা জিনিস দেখতে 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 আমাদের চোখ দেখা যায় যে বোরিং লাগে, যে একই জিনিস আমি, এবং দেখা যায় যে তখন প্রফিটও কিন্তু সেভাবে করা যায় না, কারণ সবাই চায় যে আমার জিনিসটা আমি বিক্রি করব। কিন্তু আপনি যদি নতুন কিছু তৈরি করেন, আইডিয়া তৈরি করেন, আইডিয়াতে কিন্তু আপনার নতুন জিনিসটা আপনি কিন্তু ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন, তখন আপনার আইডিয়াটা আপনি বিক্রি করলেন। আর আজকাল তো খুবই সহজ আপনার ক্রেতার কাছে পৌঁছানো, এখন ইন্টারনেটের মাধ্যমে। এই জন্য যে নারী উদ্যোক্তা বা উদ্যোক্তাই যেই হতে যান, আমার মনে হয় সেই প্রোডাক্টটা নিয়ে তার প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে, তার দেখতে হবে। এখন রিসার্চ কিভাবে করবেন? ধরেন আমি বাঁশ বেত নিয়ে কাজ করতে চাই, আমি তখন দেখবো যে বাঁশ বেতে ইন্টারন্যাশনাল মার্কেটে কিভাবে কে কাজ করছে, কেমন কাজ করছে, কোন ডিজাইনটা চলছে। সেম ডিজাইন নকল না করে আমাদের সাথে মিলে এই টাইপের কোন জিনিস এটাতে, কোন জিনিস এটার সাথে অ্যাড করা যায়। অ্যাড করবে, নষ্ট হবে অনেক প্রোডাক্ট, বাট তারপরও, এবং এটা আমি যখন আপলোড করব, মানে সে যখন আপলোড করবে, মানুষের একটা মতামত যে কোন জিনিসটা করলে ভালো। এবং আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে রিসোর্স আছে, তারপরে আপনার র ম্যাটেরিয়ালস আছে প্রচুর পরিমাণে। সো যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি নিজেদের ঐতিহ্যবাহী ওইটাকে যদি একদম মানে আলাদাভাবে প্রেজেন্ট করা যায়। কিন্তু এখানে আমি একটা কথাই অনুরোধ করবো যে দারিদ্রতা বেচা যাবে না, যে আমি অনেক গরিব, আমি জিনিসটা বানাচ্ছি, সেটা না।
বরঞ্চ সেই জায়গাটাকে, যে আমি সাপোজ আমি শরীয়তপুরের, আমি এখানে এই প্রোডাক্টটা খুব বিখ্যাত, এর আবহাওয়ার সাথে এটা মানানসই, আমি এটা এই ধরনের একটা প্রোডাক্ট তৈরি করছি, এটা আসলে কিরকম কি করা যায়, এইভাবে যদি আগানো যায় তাহলে এটা ভালো। আর একটা হচ্ছে যে এই যে বললাম যে আপনার অবশ্যই যুগের সাথে চলতে হবে। আপনি একদম অন্যরা যা প্রোডাক্ট বানাচ্ছে সেটাই যদি আপনি বানান, তাহলে আপনি কখনোই সেই প্রতিযোগিতায় টিকতে পারবেন না। ঠিক আপনার বলেছেন। অবশ্যই নতুন কিছু করতে হবে, ইনোভেটিভ কিছু আনতে হবে, ক্রিয়েটিভ কিছু আনতে হবে। বা চমৎকার চমৎকার কথা শুনলাম আপা, মনেই হলো না যে সময়টা কিভাবে কেটে গেল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শি লিডসে আসার জন্য। আমরা আপনার কাছ থেকে অনেক অনেক প্রেরণা পাই আপা। আপনি এইভাবে আপনার কাজ চালিয়ে যাবেন আর আমাদের জন্য অনেক অনেক শুভকামনা দিবেন। তোমাকেও অনেক শুভকামনা। বিশেষ করে আজকে যে জায়গাটায় আমি বসে আছি খুবই সুন্দর, মানে মাঝে মাঝে কাজ করতে করতে মনে হয় যে এই ধরনের একটু সবুজ দেখলে মনও সবুজ হয়ে যায়। দর্শক, এই ছিল আজকে আমাদের পর্ব, সফল উদ্যোক্তা তানিয়া ওয়াহাবের গল্প। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট পর্বে আপনারা কাকে দেখতে চাচ্ছেন সেটিও জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।